হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ আরিফ ইসলামিক। আমি চলে এসেছি তোমাদের মাঝে। তো অনেকদিন যাবত আমাদের ক্লাস নেওয়া হচ্ছিল না। তো আজকে আমরা বিগত অনেক দিন পর আমার এক্সাম শেষ, রেজাল্ট শেষ, সবকিছু শেষ করে আমি চলে আসছি আজকে তোমাদের নতুন ক্লাস নিতে। তো আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, হয়তো তোমরা টেমপ্লেট দেখে বুঝে গেছো যে ঘাস ফড়িং। তো ঘাস ফড়িং নিয়ে এমন ভাবে আমরা পড়বো যাতে এখান থেকে সিকিউ আসতে তোমাদের কোনো প্রবলেম না হয়। দুইটা ক্লাসের মাধ্যমে আমরা এটা শেষ করব। তো এই চ্যাপ্টারটা নিয়ে অনেকের মনে ভয় কাজ করে, তো সেই ভয়গুলো কিভাবে দূর করা যায় এবং আমরা ইজিলি কিভাবে পরীক্ষায় এই টপিক গুলো শেষ করতে পারবো সেই নিয়ে আমাদের এই ক্লাস। তো এই ক্লাসটা প্রথমত আমরা চারটা ভাগে ভাগ করছি। প্রথমত, যেহেতু এটা ঘাস ফড়িং সম্পর্কে, তাহলে এটা হলো ঘাস ফড়িং এর ক্লাস। তো আমরা এখানে প্রথমে শেষ করব হলো এর বাহ্যিক গঠন। দুই, আমরা শেষ করব কি কি বক্ষ বক্ষ বক্ষাঞ্চল। তাহলে আমরা এর বক্ষ অঞ্চলটা শেষ করব। তারপরে শেষ করব হচ্ছে যে অমাটিডিয়াম অমাটিডিয়ামের গঠন অমাটিডিয়ামের গঠন। তারপর আমরা তারপর আমরা পড়বো হলো দর্শন কৌশল। তারপর আমরা শেষ করব দর্শন কৌশল। তাহলে আজকের ভিডিওতে থাকবে এই চারটা পয়েন্ট, পরের ভিডিওতে থাকবে আর চারটা পয়েন্ট। এই আটটা পয়েন্ট বা আটটা কোশ্চেন তুমি পড়লেই কাজ করে তুমি বস। তো আমরা এই চারটার পয়েন্ট পড়বো এবং এইখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি আসা কোশ্চেন হলো এটা, এটা আর এটা তিনটা আমরা 3 স্টার দেই এবং এটা 2 স্টার দেই। তাহলে এই জিনিসগুলো সবচেয়ে বেশি আসা, বোর্ডে সবচেয়ে বেশি আসা কোশ্চেন। আর এখান থেকে মূলত এমসিকিউটা বেশি আসে। সবগুলো এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট বা এটাই এমসিকিউ। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমত আমরা লিখছি বাহ্যিক গঠন। তাহলে আমরা এখানে বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করবো আগে। বাহ্যিক গঠন। তাহলে এখন আমরা বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করি। বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করার সময় তোমাকে মনে রাখতে হবে কি, যে ঘাস ফড়িং হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এটা কোন অধ্যায় পড়া? প্রথম অধ্যায়, আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তাহলে ঘাস ফড়িং হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এবং এরা যে আর্থ্রোপোডা পর্বের প্রাণী কেন? কারণ হলো এদের কি আছে, সন্ধি যুক্ত পা বিদ্যমান। তাহলে এদের কি আছে, সন্ধিযুক্ত পা আছে, যার কারণে ঘাস ফড়িংকে আর্থ্রোপোডা পর্বের প্রাণী বলা হচ্ছে। এখন এই যে ঘাস ফড়িং, এরা সাধারণত কি, এরা সাধারণত শাখাসী শাখাসী বা তৃণভোজী। তৃণভোজী মানে কি, সবুজ সবুজ ঘাস, সবুজ শাকসবজি এগুলো খায়, যার কারণে এগুলোকে শাকাশী বা তৃণভোজী বলা হচ্ছে। তাহলে এই হলো ঘাস ফড়িং। ঘাস ফড়িং এর তার নেচারটা কেমন, যে এটা সন্ধিযুক্ত পা আছে এই জন্য এটাকে আর্থ্রোপোডা বলা হয়। এরা শাকাশী এবং তৃণভোজী। দুই, আর্থ্রোপোডা পর্বের যে ঘাস ফড়িং, এই ঘাস ফড়িং এর দেহ ঘাস ফড়িং এর দেহ তিনটি অংশে বিভক্ত। কয়টা? তিনটা অংশ নিয়ে বিভক্ত। কি কি তিনটা অংশ? দেখো, 1 নাম্বার হলো মস্তক, 2 নাম্বার হলো বক্ষ এবং 3 নাম্বার হলো উদর। ঠিক আছে, এই যে তিনটা অংশ, এই তিনটা অংশ নিয়ে একটা ঘাস ফড়িং গঠিত হচ্ছে। বক্ষ, মস্তক, বক্ষ, উদর, এই তিনটা অংশ নিয়েই একটা পূর্ণ ঘাস ফড়িং তৈরি হচ্ছে। তো এই যত কিছু আলোচনা করব বাহ্যিক গঠন, যতক্ষণ টাইটেল থাকবে তার মানে পুরাটুকি বাহ্যিক গঠনে আলোচনা করা হচ্ছে। তোমাদের সিকিউ আসলে পুরাটুকি লিখতে হবে। তো আমরা এখন মস্তক, বক্ষ, উদর, এখন আমরা মস্তক নিয়ে আলোচনা করব। তাহলে দেখো মস্তকটা কেমন। ধরো ধরো এই যে এই যে একটা ঘাস ফড়িং, এই যে একটা কি, ঘাস ফড়িং এর মস্তক।
তাহলে এটা কি? এটা হলো মস্তক, এটা হলো একটা মস্তক। এই যে দুইটা, এটা হলো বলা হয়ে থাকে পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী অর্থাৎ যার মাধ্যমে ঘাস হরিণ দেখে সেটার নামই হচ্ছে পঞ্জাক্ষী। এবং এইটা তো তোমরা ছোটবেলায় জানো, ওই যে ককরোচ, ককরোচ যে কার্টুনে দেখছো, এটা হচ্ছে একটা অ্যান্টেনা। তাহলে এটা হচ্ছে একটা অ্যান্টেনা। তাহলে এখানে আমরা পুঞ্জাক্ষী পেলাম এবং অ্যান্টেনা পেলাম। আগে আমরা এই দুইটা জিনিস নিয়ে একটু পড়ি। পুঞ্জাক্ষী কয়টা থাকে? তাহলে তাহলে দুইটা পুঞ্জাক্ষী। তাহলে এখানে দুইটা পুঞ্জাক্ষী আছে, তার মানে দুইটি পুঞ্জাক্ষী। তাহলে এই পুঞ্জাক্ষীর যে একক, এই পুঞ্জাক্ষীর একক হলো, পুঞ্জাক্ষীর একক হলো অমাটিডিয়াম। অমাটিডিয়াম। এই যে আমরা অমাটিডিয়াম, এই অমাটিডিয়াম নিয়ে আলাদা একটা ক্লাস আছে, অমাটিডিয়াম নিয়ে আমরা পরে পড়ব। আর এই অ্যান্টেনা, অ্যান্টেনা কি কি কাজ করে দেখো। অ্যান্টেনা আমাদের কিসে কিসে কাজ করে? এটা আমাদের দর্শন, তারপরে শব্দ তরঙ্গ এবং স্পর্শ, এইগুলোতে ভূমিকা রাখে কে, বা এইগুলো বুঝতে সাহায্য করে কে? অ্যান্টেনা। আর পুঞ্জাক্ষী সাধারণত এটা কি করে? দেখতে সাহায্য করে, দেখতে সাহায্য করে। এবং এই যে অ্যান্টেনা, অ্যান্টেনার তিনটা অংশ বিদ্যমান। কি কি তিনটা অংশ? এই অ্যান্টেনার তিনটা অংশ বিদ্যমান কিভাবে? এক, এক হলো স্কেপ। স্কেপ কি? এটা হচ্ছে গোড়ার দিকের অংশ, গোড়ার দিকের অংশ। গোড়ার দিকের অংশ কেমন? এই যে, এই যে গোড়ার দিকের অংশ, এটা হচ্ছে মূলত স্কেপ। এবং এরপরে আছে পেডিসল। পেডিসল এবং 3 নম্বরে আছে ফ্লাজেলা। 3 নম্বরে আছে কি? ফ্লাজেলা। ফ্লাজেলা কি? ফ্লাজেলা হলো উপরের অংশ, মানে উপরের অংশ হচ্ছে ফ্লাজেলা। এই যে উপরের অংশ হচ্ছে ফ্লাজেলা। এই ফ্লাজেলা কয়টা অংশে বিভক্ত? 25টি খণ্ডে বিভক্ত। 25টি খণ্ডে বিভক্ত থাকে এই ফ্লাজেলা। তাহলে আমরা অ্যান্টেনা পড়লাম, পুঞ্জাক্ষী পড়লাম। এবার আমরা দেখব মুখপাক্ষ নিয়ে। এর তো মুখও আছে, যেহেতু আমি এখানে আঁকাই নেই তার মানে কি নাই? অবভিয়াসলি আছে। তাহলে আমরা এখন মুখপাক্ষ নিয়ে আলোচনা করব। দেখো, মুখপাক্ষ, মুখপাক্ষ, আচ্ছা আমি যুক্তক্ষর লিখি, মুখপাক্ষ, এটাই মনে হয় বানান। মুখপাক্ষ। এখন মুখপাক্ষে কি কি আছে? প্রথমে আছে ম্যান্ডিবুলেট। ম্যান্ডিবুলেট এটা কি করে? চর্বণে সহায়তা করে। ম্যান্ডিবুলেট চর্বণে সহায়তা করে। এছাড়া চর্বণে সহায়তা করে কে কে? তাহলে ম্যান্ডিবুলেট, তারপর আছে ম্যাক্সিলা ম্যান্ডিবল, তারপর আছে ম্যান্ডিবল। তাহলে এইগুলো কি করতেছে? আমাদের চর্বণে সহায়তা করতেছে। এরপরে আছে সাধারণত অমাটে ডি ও ন্যাফ। এটা কি করতেছে? এটা আমরা জানি যে সাধারণত এই যে একটা ঘাস ফড়িং, এই ঘাস ফড়িংয়ের মুখটা তার নিচের দিকে অবস্থিত, যে কারণে এটাকে অমাডেনীয় ন্যাপ বলা হয়ে থাকে। এছাড়া আরো কিছু জিনিস আছে, যেমন ধরো এইখানে আছে দুই পাশে থাকে জেনা। দুই পাশে থাকে কি? জেনা। তারপরে উপরে উপরে থাকে উপরে থাকে কি? উপরে থাকে কি? ভার্টেক্স। ভার্টেক্স থাকে উপরে। এটা সাধারণত ত্রিকোণাকার, ত্রিকোণাকার ভার্টেক্স থাকে। ত্রিকোণাকার ভার্টেক্স থাকে এবং দুই পাশে থাকে জেনা। কপালের দিকে অংশে থাকে
কি ফ্রন্স। তাহলে কপালের দিকের অংশে থাকে ফ্রন্স। তারপরে তারপরে আরেকটা জিনিস আছে ক্লাইপিয়াস। তাহলে এটা মুশকিল, এই উপরে লিখি এটা দেখো উপরে লিখি। তাহলে তারপরে কি আছে ক্লাইপিয়াস। তাহলে এইখানে দেখো রয়েছে উপরের দিকে থাকে ভার্টেক্স। এটা কোথায় থাকে এটা লিখে দাও উপরে। তারপরে নিচের দিকে থাকে ক্লাইপিয়াস। ক্লাইপিয়াস থাকে নিচের দিকে থাকে কি ক্লাইপিয়াস। এরপরে আমরা যে অমাটেডিও ন্যাপ বলছি, এটা অমাটেডিও ন্যাপ না, হাইপোক ন্যাপ হবে। আচ্ছা আমি লিখে দেই হাইপোক ন্যাপ। হাইপো হাইপোক ন্যাপ হাইপোক ন্যাপ। এবং আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে 3 নাম্বার দিয়ে লিখি হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংস। তাহলে এই কয়টা মনে রাখলে চলবে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে সেটা হলো ওসেলি। এখন কথা হচ্ছে ওসেলি কি? পুঞ্জাক্ষীর ন্যায় পুঞ্জাক্ষীর ন্যায় পুঞ্জাক্ষীর ন্যায় কয়টা ওসেলি থাকবে? 3টা ওসেলি থাকবে। 3টা ওসেলি থাকবে। এই ওসিলি গুলো কিসের মতো কাজ করে? এই ওসিলিটা রেটিনার মতো কাজ করে। কিসের মতো? রেটিনার মতো কাজ করে। রেটিনার মতো কাজ করে। তাহলে এই হলো আমাদের বাহ্যিক গঠন। বাইরের থেকে আমরা ওই কিসের কি কি দেখতে পাই। তুমি এরপরে লিখতে পারো বক্ষ নিয়ে আলোচনা করতে বলছে। তুমি লিখতে পারো এদের বক্ষে সাধারণত ডানা, পা এবং ফুসফুস মানে বায়ুথলি বিদ্যমান। তারপরে এদের শেষের দিকে আছে উদর অংশে সাধারণত জনন এবং যৌন প্রজনন অঙ্গ উপস্থিত এবং উদর অংশটি সাধারণত লম্বা হয়ে থাকে এবং সেখানে সাধারণত কিসের জন্য? শ্রবণের জন্য বা শ্রবণে সহায়তাকারী একটা অংশ থাকে যেটাকে বলা হয়ে থাকে টিম্পেনাম। তাহলে এর মাধ্যমে আমাদের বাহ্যিক গঠন পুরোপুরি শেষ। তাহলে যদি তোমাকে বাহ্যিক গঠন সম্পর্কে কোশ্চেন করে কিভাবে লিখবা? প্রথমে লিখবা ঘাস ফড়িং সাধারণত আর্থ্রোপোডা পর্বের প্রাণী, কারণ এদের সন্ধিযুক্ত পা বিদ্যমান। এদের তৃণভোজী বা শাকাশী বলা হয়ে থাকে কারণ এরা সবুজ ঘাস, শাকসবজি এগুলো খেয়ে থাকে। তারপরে এদের যে দেহকে 3টা ভাগে ভাগ করা যেতে পারে। এক নম্বরে মস্তক, 2 বক্ষ, 3 উদর। এদের মস্তকে কি কি রয়েছে? পুঞ্জাক্ষী আছে, অ্যান্টেনা আছে এবং মুখপাক্ষ বিদ্যমান। এদের অ্যান্টেনা, প্রথমে আমি অ্যান্টেনা নিয়ে আলোচনা করি। তো এদের অ্যান্টেনা কি কি করে? স্পর্শ, দর্শন এবং শব্দ তরঙ্গ গ্রহণে সাধারণত উদ্দীপনা জাগিয়ে ঘাস ফড়িংকে বুঝতে সহায়তা করে। তারপরে এদের যে অ্যান্টেনা 3টা অংশ, স্কেপ, পেডিসল, ফ্লাজেলাম। এই যে স্কেপ এরা গোড়ার দিকের অংশ, পেডিসল মাঝখান এবং ফ্লাজেলা সাধারণত উপরের দিকের অংশ। এটি 25টি খণ্ডে বিভক্ত। এদের মুখপাক্ষে কি কি আছে? ম্যান্ডিবল, তারপরে আছে ম্যাক্সিলা, ম্যান্ডিবুলেট, হাইপোকন্যাপ, হাইপোফ্যারিংস। এছাড়া দুই পাশে জেনা, তারপরে মাথার সামনের দিকে ফ্রন্স। তারপরে আছে ফ্রন্সের পরে নিচের দিকে সাধারণত ত্রিকোণাকার কি থাকে? ত্রিকোণাকার থাকে ক্লাইপিয়াস। তারপরে আছে না, এটা হলো ত্রিকোণাকার না, এটা হলো চারকোণা ক্লাইপিয়াস এবং উপরের দিকে ত্রিকোণাকার ভার্টেক্স অবস্থান করে। তারপরে বলবা যে এদের বক্ষ অঞ্চলে বা বক্ষে সাধারণত কি কি থাকে? এদের বক্ষে থাকে বা বুকের দিকের অংশে থাকে পা, ডানা এবং কিছু বায়ুথলি। তারপরে আমরা যাব উদরে। এদের উদর সাধারণত লম্বা আকৃতির এবং এইখানে এর প্রথম খণ্ডে, এগুলো অনেকগুলো খণ্ড, যে প্রথম খণ্ডে সাধারণত শ্রবণে সহায়তাকারী টেম্পেনাম নামক অংশ থাকে।
এবং এইখানে সাধারণত জননাঙ্গ উপস্থিত থাকে। এর মাধ্যমে আমাদের ঘাস ফড়িংয়ের বাহ্যিক গঠনটা কমপ্লিট। আশা করি তোমরা এই টপিকটা ভালোভাবে বুঝতে পারছো। তো আমরা এখন যাব বক্ষাঞ্চলে। সবাই প্রস্তুত তো? তো চলো আমরা এখন বক্ষ অঞ্চলটা দেখে নেই। একটু মুছে দিই আমি। তো বক্ষ অঞ্চল কেমন? বক্ষ অঞ্চল আমি যে তোমাকে বললাম, এদের বক্ষ অঞ্চলে কি থাকে? ডানা থাকে, পা থাকে, এবং সেখানে থাকে হচ্ছে শ্বাসরন্ধ্র, বা যেটাকে আমি বলছি বায়ুথলি থাকে কিছু। তো ওই জিনিসগুলোই পড়বো, জাস্ট একটু ব্যাখ্যা দিয়ে পড়বো। তো চলো আমরা এখন ওই অঞ্চলগুলো পড়ি। তাহলে আমাদের এইখান থেকে আমি বলেই রাখছি, এখান থেকে এমসিকিউ বেশি ইম্পর্টেন্ট। তো চলো, বক্ষাঞ্চল। বক্ষাঞ্চল, এদের বক্ষাঞ্চল দেখো, এদের বক্ষাঞ্চলে কি থাকে? প্রথমত থাকে ডানা, তারপরে থাকে কি? তারপরে থাকে পা, তারপরে থাকে কি? তারপরে থাকে শ্বাসরন্ধ্র। তোমরা পয়েন্ট করে লিখবা। প্রথমে ডানা লেখার পর ডানার ডাটাগুলো লিখবা, পা লেখার পর পার ডাটা, শ্বাসরন্ধ্র এটা লিখবা। এটা সাধারণত আসতে পারে 2 মার্কের বা খ নাম্বারে আসতে পারে। কয় নাম্বারে? খ নাম্বারে। এইটা আসতে পারে ঘ নাম্বারে, আর এইটা আসবে কত? গ নাম্বারে বা 3 মার্কের জন্য, আর এইটা আসতে পারে বা ঘ নাম্বারে বা 4 মার্কের জন্য। তাহলে আমি এখান থেকে তোমাকে কিন্তু কোশ্চেন আমি তোমাকে সলভ কর, মানে একটা কোশ্চেন তোমার এখান থেকে কমন পড়ে যাচ্ছে আর কি। ডানা, পা, শ্বাসরন্ধ্র, এদের ডানা থাকে কয় জোড়া? 2 জোড়া। 2 জোড়া, 2 জোড়া ডানা বিদ্যমান। বিদ্যমান, 2টা ডানা না, কিন্তু 2 জোড়া, দ্যাটস মিন্স 4টা। কয়টা? 4টি ডানা বিদ্যমান। এদের সামনের যে 2 ডানা, সামনের ডানা 2টি, সামনের ডানা 2টি উড়তে সহায়তা করে না। কি করে না? উড়তে সাহায্য করে না। এরা সাধারণত পেছনের ডানাকে, সাধারণত পিছনের ডানাকে কি করে রাখে? আবদ্ধ করে রাখে বা ঢেকে রাখে। ডানাকে ঢেকে রাখে। তাহলে যেহেতু এরা ঢেকে রাখে, এই কারণে এগুলোকে বলা হচ্ছে কি অ্যালিট্রা। এই কারণে কারণে এদের বলা হয় অ্যালিট্রা। অ্যালিট্রা অথবা টেগমিন। তাহলে এটা 2 নাম্বার। 3 নাম্বার, পেছনের দিকে বা পেছনের 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 দিকে যে 2টি ডানা, এরা উড়তে সাহায্য করে। তাহলে কিন্তু ডানা সম্পর্কে আমাদের আলোচনা শেষ। এরপর পা। এদের কয়টা পা আছে? এদেরকে কয় জোড়া পা আছে? এদের 3 জোড়া। 3 জোড়া পা, পা। তাহলে এদের ভালো করে লিখি, এদের 3 জোড়া পা বিদ্যমান। 3 জোড়া বলতে 6টি পা বিদ্যমান। এটা ডানা, এটা পা সম্পর্কে এটুকু জানলেই হবে। প্রশ্ন আসতে পারে ঘাস ফড়িংয়ে কয় জোড়া পা আছে? 3 জোড়া বা 6টি পা আছে। এবার আমাদের শ্বাসরন্ধ্র। শ্বাসরন্ধ্র মোট কয়টা? শ্বাসরন্ধ্র মোট আছে হলো 10টা শ্বাসরন্ধ্র বিদ্যমান আছে। এই শ্বাসরন্ধ্রের 2টি শ্বাসরন্ধ্র, 2টা, এরা সাধারণত বক্ষাঞ্চলে বক্ষাঞ্চলে এবং বাকি 8টি যে শ্বাসরন্ধ্র, এইটা উদরে অবস্থিত। তাহলে এই হলো বক্ষাঞ্চল নিয়ে আলোচনা, যে বক্ষাঞ্চলে সাধারণত ডানা, পা এবং শ্বাসরন্ধ্র বিদ্যমান। ডানা,
এখানে মোট 2 জোড়া ডানা থাকে। সামনে 2 জোড়া সাধারণত কোনো উড়তে সাহায্য করে না। এরা সাধারণত পেছনে যে 2টা ডানা আছে এই পেছনের 2টা ডানাকে ঢেকে রাখে। এই কারণে এগুলোকে অ্যালিকটা বা টেগমিন বলে এবং পেছনের যে ডানা আছে এটা সাধারণত উড়তে সহায়তা করে। এদের 3 জোড়া বা 6টি পা বিদ্যমান। তারপরে শ্বাসরন্ধ্র, এদের সাধারণত 10টি শ্বাসরন্ধ্র আছে, যার 2টা শ্বাসরন্ধ্র সাধারণত বক্ষ অঞ্চলে এবং বাকি 8টি শ্বাসরন্ধ্র সাধারণত উদরে অবস্থান করছে। তাহলে এই হলো আমাদের বক্ষ অঞ্চল। এই বক্ষ অঞ্চল থেকে সাধারণত কোশ্চেন আসবে হচ্ছে 2 মার্কের জন্য এইটুকু লিখলে এনাফ। তো আমরা এখন মেইন টপিক বা হট টপিক নিয়ে আলোচনা করব। হট টপিকটা হচ্ছে অমাটিডিয়াম বা বলা হচ্ছে যেটাকে কি পুঞ্জাক্ষীর একক। পুঞ্জাক্ষীর গঠনের বা কার্যগত গঠনের একক হচ্ছে সাধারণত কি অমাটিডিয়াম। তো দ্যাটস দ্য ইম্পর্টেন্ট টপিক। অমাটিডিয়াম হলো পুঞ্জাক্ষীর গঠনগত ও কার্যের মৌলিক একক। এই একটা পুঞ্জাক্ষীতে প্রায় 2000টি অমাটিডিয়াম বিদ্যমান। ঠিক আছে, এখন চল আমরা অমাটিডিয়ামটা আঁকি। দেখি বড় করে আঁকবো না ছোট করে আঁকি। ঠিক আছে, কেমন হয়েছে? অনেকদিন যাবত আমার ক্লাস নেওয়া হচ্ছে না, যে কারণে আঁকানোটা একটু হয়ে যাচ্ছে। দেখো এরকম একটা অংশ আছে, এটা হলো একটা বেস প্লেট। এইখান থেকে একটা আছে অংশ আর এইখান থেকে একটা অংশ এবং এই যে এইখানে সাধারণত একটা কোষের মতো অংশ আছে। এইখানে একটা আরো কয়টা কোষ আছে। তো এই কোষটা ধরো এটার সাথে যুক্ত করে দেওয়া, আর এইখানে একটা কোষ আছে যেটা হচ্ছে এটার সাথে যুক্ত করে দেওয়া। এরকম ধরো এটা একটা কোষ, এইখানে একটা না হলে এইভাবে এই যে এটা একটা কোষ। তাহলে এইখান থেকে আরেকটা, এইখান থেকে আরেকটা, তাহলে এটা হয়ে গেল আমাদের কি। ধরো এটা হচ্ছে কালি করা থাকবে, যে কারণে আমি এইভাবে দিলাম। তোমরা চিত্র আঁকানোর সময় একটু সুন্দর করে দিও। এই হলো আমাদের মূল যে জিনিস সেটা। তো দেখো জিনিসটা কেমন দেখাচ্ছে। এটা হচ্ছে একটা সাধারণত একটা ঘাস ফড়িংয়ের চোখের একক বা পুঞ্জাক্ষের একক বলতে পারো। এই যে শেষ, চিত্র কমপ্লিট। এখন এইখানে কি, এটা সাধারণত হলো কর্নিয়া। এটা সাধারণত কি কর্নিয়া। এই কর্নিয়া দিয়ে সাধারণত আমি চিত্রের সাথে সাথে সবকিছু ডিটেলসে বলে যাচ্ছি, তোমরা চিত্রের পরে যখন ব্যাখ্যা লিখবা আমি যেগুলো বলবো সেইগুলো ব্যাখ্যাতে লিখবা। কর্নিয়া, এইখানে সাধারণত আলো প্রবেশ করে, এইখানে আলো প্রবেশ করে। এইটা কি, এইটা হচ্ছে
কি? এটা কর্নিয়া জেন কোষ। এটা কর্নিয়া। তারপরে এই যে উপরের দিকে যে একটা অংশ, এটাকে বলা হচ্ছে কর্নিয়া জেন, কর্নিয়া জেন কোষ, কর্নিয়া জেন কোষ। ঠিক আছে, তারপরে এটা হলো ক্রিস্টালাইন। এটা কি? এটা হলো ক্রিস্টালাইন কোন কোষ। ক্রিস্টালাইন, এটা হলো ক্রিস্টালাইন কোন, এটা ক্রিস্টালাইন কোন কোষ। এইটা কি? এটা হচ্ছে র্যাবডোম। কি? র্যাবডোম। এইটা ভিত্তি। এটা কি? ভিত্তি, ভিত্তি। তারপরে এটা হচ্ছে এটা আইরিশ রঞ্জক আবরণী, আইরিশ রঞ্জন আবরণী। আর এটা রেটিকুলো, রেটিকুলো, রেটিকুলো রঞ্জন আবরণী। এই যে কর্নিয়া জেন বা ক্রিস্টালাইন কোন, এটা কি করবে? এটা হচ্ছে আলো প্রতিসরণ, আলো প্রতিসরণে সাহায্য করে। আর র্যাবডোম কি করে? এখানে মূলত আলো গৃহীত হয়। তাহলে এই যে আমাদের চিত্র, এটা হলো চিত্র অমাটিডিয়াম। তাহলে আমাদের হট টপিক এটা কমপ্লিট। এখন এটা আমরা কিভাবে লিখব? প্রথমে লিখব পুঞ্জাক্ষীর কার্যগত ও গঠনগত মৌলিক একক হলো অমাটিডিয়াম। একটা পুঞ্জাক্ষীতে সাধারণত 2000 অমাটিডিয়াম বিদ্যমান থাকে। তারপর অমাটিডিয়ামে চিত্র দিব। তারপর লিখব যে প্রথমে আলো কর্নিয়া দিয়ে ভেতরে প্রবেশ করে। এই অমাটিডিয়ামের র্যাবডোমের দুই পাশে রেটিকুলো রঞ্জন আবরণ এবং ক্রিস্টালাইন কোন কোষের দুই পাশে আইরিশ রঞ্জন আবরণ বিদ্যমান। তারপরে ক্রিস্টালাইন কোণের সাথে ক্রিস্টালাইন কোন কোষ এবং কর্নিয়া জেনের পাশে কর্নিয়া জেন কোন কোষ বিদ্যমান। এই ক্রিস্টালাইন কোণ সাধারণত আলো প্রতিসরণে সাহায্য করে। তারপরে উক্ত আলোটি র্যাবডোমে কি হয়? গৃহীত হয় এবং এই র্যাবডোমটি ভিত্তি পর্দার সাথে যুক্ত থাকে। কিসের সাথে যুক্ত থাকে? ভিত্তি পর্দার সাথে যুক্ত থাকে এবং পরবর্তীতে এটি কি করে? এটি আমাদের আলো প্রতিফলন করে ঘাস ফড়িংকে দেখতে সহায়তা করে। এই হলো অমাটিডিয়ামের গঠন এবং আমি যেগুলো বললাম এগুলো এটা নিচে লিখে দিবা। তো এটা গেল আমাদের অমাটিডিয়ামের গঠন। তার মানে আমাদের এই টপিক শেষ, এই টপিক শেষ, এই টপিক শেষ। আমরা এখন ঘ নম্বরের জন্য বা চতুর্থ মার্কের জন্য যে কোশ্চেনটা আসতে পারে, দ্যাটস ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার পরীক্ষায়, এটা গ এবং এটা ঘতে দিতে পারে। মানে এই টপিকের সাথে একটা কানেক্টিভিটি আছে, দুইটাই হচ্ছে দর্শন, মানে দেখার একটা কাজ করছে। এটা তো দেখার কাজ করছে। এখানে দেখো দর্শন কৌশল, তার মানে কি এইখানেও দেখার একটা কাজ ঘটবে। এই দুইটা কোশ্চেন পাশাপাশি দিতে পারে, এই জন্য আমি এই দুইটা টপিক পাশাপাশি রাখছি। তো চলো আমরা এই পরে আমরা করব দর্শন কৌশল। আচ্ছা, তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দিও যে তোমরা কেমন বুঝতে পারতেছো। আশা করি তোমাদের ভালোভাবে বোঝার কথা, কারণ এই জিনিসগুলো অনেক ভালোভাবে পড়ানো হচ্ছে। যে এই যে দর্শন কৌশল, দর্শন কৌশল কি? দর্শন কৌশল হচ্ছে সাধারণত একটা ঘাস ফড়িং কিভাবে দেখছে। তাহলে ঘাস ফড়িং, ঘাস ফড়িং দুই ভাবে, দুই ভাবে দেখতে পারে। কিভাবে দুই ভাবে দেখতে পারে? আর এক ভাবে হলো, একটা হলো পজিশনাল,
পজিশনাল বিম্ব তৈরির মাধ্যমে আর একটা হচ্ছে পজিশনাল বিম্ব তৈরির মাধ্যমে। তাহলে আমরা প্রথমে পজিশনাল দেখি, যে পজিশনাল এটা সাধারণত আলোর উপস্থিতিতে হয়, আলোর উপস্থিতি থাকে পর্যাপ্ত আলোর উপস্থিতি। তাহলে এখানে লেখো পর্যাপ্ত আলোর উপস্থিতিতে পজিশনাল হয়। কিরকম হয়? ধরো এক্স ওয়াই জেড এই হলো আমাদের কি, আমাদের তিনটা বস্তু, তাহলে এটা আমি চিত্রটা আঁকাই, দাঁড়াও। চিত্রটা দেখো এইখানে আঁকাই। ওকে ওকে ওকে, দেখো এই যে, তাহলে এইটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা হলো এক্স। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এইখান থেকে একটা আলো তো এইভাবে আসবে, এখান থেকে একটা আলো এইভাবে আসবে, এখান থেকে একটা আলো এই র্যাবডোমের উপর পড়বে। তাহলে এই যে অংশ, এটাকে আমরা বলতেছি র্যাবডোম, এটা কর্নিয়া, এইটা আইরিশ রঞ্জক আবরণ, তারপরে এইটা রেটিকুলো রঞ্জক আবরণ। তাহলে এই এক্স ওয়াই জেড থেকে যখন আমাদের আলোগুলো আসবে, তখন আলোগুলো এইভাবে যে বিলীন হয়ে যায়, এভাবে গিয়ে কি হয়, বিলীন হয়ে যায়। ঠিক এইভাবে এটা এখানে আসলো, এইখানে গেল, এইখানে গেল, এইখানে গেল, একইভাবে এখানে আসলো, এইখানে গেল, এইখানে গেল, এইখানে গেল, তারপরে একইভাবে এটা এখানে আসলো, এইখানে গেল, এইখানে গেল, এইখানে গেল, এইভাবে। দেখো, তাহলে এই দেখো এক্স থেকে এদের যে আলোটা যেটা লম্বভাবে আসছে সেটা র্যাবডোমে প্রবেশ করছে, ওয়াই থেকে যেটা লম্বভাবে আসছে সেটা র্যাবডোমে প্রবেশ করছে, জেড থেকে যেটা